দর্শক দেখতে পাচ্ছেন দুপুরে আওয়ামী লীগ কর্মীরা কিভাবে রাজপথে নেমে তাণ্ডব চালাচ্ছে এবং রাজধানীর বুকে আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগ নানা ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা নানা কৌশলে এক ধরনের অস্থিরতা তৈরি করে। এদিকে আজ এক বছর পর আওয়ামী লীগ কর্মীরা প্রকাশ্যে মাঠে নামে অনেককে গণধুলাই করে ঢাকা দখল নিচ্ছে। ডক্টর ইউনূস এবার স্বেচ্ছায় দেশ ছাড়ছেন, অন্যদিকে হাসিনার কপাল খুলেছে। শেখ হাসিনা ফিরে আসলে আমাদের মৃত্যুদণ্ড জোর করে দেওয়া লাগবে না, আইনেই আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে, স্বাভাবিক আইনি। আমার কাছে অন্য তথ্য আছে, তিনি এখন অবৈধ ইউনূস সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে। সমন্বয়ক ৩-৪ জন অলরেডি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে। তারা কিভাবে ঢাকা ছাড়লো? সারা বাংলাদেশে এত অপরাধ করছে। অধ্যাপক ইউনূস সরকারের বোধ হয় মেয়াদ শেষ হতে যাচ্ছে। হাসিনা অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়া হলে তার সাথে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন এবং এই কনফিডেন্সের উপর এখন তার মাঝে মধ্যে রাস্তায় মিছিল করতে নামেন, যেটাই সত্যি। বিএনপি হতাশ। এই হতাশ বিএনপি ব্যর্থ নেতা তারেক রহমানকে নিয়ে অবাস্তব আশা দিচ্ছে নেতাকর্মীদের। সেনাপ্রধানের প্রতি আস্থা অনাস্থা সমস্যা রয়ে গেছে, কোনটা বললে কোনটা উনি মানেন না। তারপরে মানুষ ইউনিভার্সিটি তাকে সেনাপ্রধান আবার কোনটা ঝামেলা সৃষ্টি হয়। এই এক গুম কমিশনের গুম নিয়া সেনাবাহিনী আমি নিজে বিচার করব। আসুন আজকে আমরা আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলকারী মিথ্যুক ইউনূসের চরিত্র এই জাতির সামনে তাকে একটু ল্যাংটা করে দেয়। এদিকে আবারও রাজপথে উকি মারছে আওয়ামী লীগ। বিকালে সেনাবাহিনীর সামনেই ভয়াবহ মিছিল করলো আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা। একের পরে ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ ফেরার ভয়ানক বার্তা দিচ্ছে আবারও। হ্যাঁ, আবারও এক বছর পর আওয়ামী লীগ দেশে ফেরার বার্তা আসে এবং আজ দুপুরে নতুন অনেক ঘটনা ঘটছে দেশে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে ঢাকার রাজপথ উত্তাল রয়েছে। আপনারা তো জানেন যে কোনো বিষয় নিয়ে বাংলাদেশের মধ্যে আন্দোলন হয়, শিক্ষার্থী, সেনাবাহিনী, পুলিশ, সাধারণ জনগণ সবাই মুখোমুখি অবস্থায় এক প্রকার ঝামেলা হয়। এখন আমরা কি দেখতে পাচ্ছি? একই রকম অবস্থা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা কি করতেছে এবং তারা কোন পরিকল্পনার মাধ্যমে তারা এই প্রকাশ্যে আসতে শুরু করছে সেইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আসুন আজকে আমরা আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলকারী মিথ্যুক ইউনূসের ফেসিস্ট ইউনূসের চরিত্র এই জাতির সামনে একটু উপস্থাপন করি, তাকে একটু ল্যাংটা করে দেই, দেখি যে এই জাতির সামনে যে ইউনূস কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যা কথা এই জাতির সামনে বলে। আসুন এটা একটু আজকে প্রমাণ করে দিই। ইউনূস কি বলেছে? একটি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইউনূস বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশটাকে গাজার মতো করে রেখে দিয়েছেন, গাজার মতো করে রেখে ফেলে চলে গিয়েছেন, উনি এই কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো যে গাজাতে কি ঘটেছিল? গাজাতে মানে হচ্ছে ইসরায়েল গাজাকে একদম পুরো ধ্বংস করে দিয়েছে। তো তার মানে সে বুঝাতে চাচ্ছে যে গাজা যেরকম একটা বিধ্বস্ত, বাংলাদেশকে শেখ হাসিনা একটু বিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে রেখে ফেলে চলে গিয়েছেন। তো সে কতটুকু মিথ্যা কথা বলেছে এই দেশ ও জাতির সামনে এবং বিদেশি গণমাধ্যমে, পৃথিবীর সামনে সে বাংলাদেশটাকে কত খাটো করে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং শেখ হাসিনাকে কত নিচে নামানোর চেষ্টা করেছে। আসুন তার এই চরিত্রটা আমরা একটু উন্মোচন করি। তো আমরা যদি দেখি যে প্রথমে যদি আমরা পদ্মা সেতুর দিকে যাই, যে পদ্মা সেতু যে নির্মাণ করেছে, পদ্মা সেতু নির্মাণ করার ফলে যে এই যে পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কত মানুষকে সুবিধা দিয়েছে। এই পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 3 কোটি অধিক মানুষকে সুবিধা দিচ্ছে। মানুষ সহজে তাদের বাড়িতে যাতায়াত করতে পারছে এবং পণ্য আনা নেওয়া করতে পেরেছে। তো এর ফলে কি মানুষ কি উপকৃত হয়েছে, না গাজার মতো ধ্বংসস্তূপ হয়েছে বাংলাদেশ? এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। তারপরে আসুন যে কর্ণফুলী টানেল যে নির্মাণ করেছে, এই যে এই কর্ণফুলী টানেলের ফলে চট্টগ্রামে এবং কক্সবাজারের কত মানুষ উপকৃত হয়েছে, কত মানুষ এখান থেকে সুবিধা পাচ্ছে। তো এই সুবিধা যে পাচ্ছে, এটা কি ধ্বংস না মানুষের জন্য কাজ করার সুবিধা? এটা আপনাদের কাছে প্রশ্ন। তারপরে আসুন রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার ফলে রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তো যার ফলে বাংলাদেশে এখন কি হয়েছে, গড়ে গড়ে মানুষের কাছে বিদ্যুৎ গিয়েছে, গড়ে গড়ে মানুষ বিদ্যুৎ পাচ্ছে। তো এই যে মানুষ গড়ে গড়ে বিদ্যুৎ পাচ্ছে, এটাকে মানুষ উপকৃত হচ্ছে, মানুষ সুবিধা পাচ্ছে, না বাংলাদেশ গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে? এই যে ইউনূস বললেন যে বাংলাদেশ গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শেখ হাসিনা রেখে গিয়েছে,
এটা কতটুকু মিথ্যা কথা দেশবাসীর সামনে উপস্থাপন করেছে এবং বিদেশিদের কাছে বাংলাদেশকে কতটুকু খাটো করে সে উপস্থাপন করার চেষ্টা করেছে একটু দেখেন। তারপরে আসুন যে শেখ হাসিনা যে 560টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, এই যে 560টি অবৈধ ইউনূস সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে। সমন্বয়ক 3-4 জন অলরেডি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে। গত 5ই আগস্ট যে জুলাই আগস্টে যে সন্ত্রাসী যে হামলা হয়েছে, একটা জঙ্গি অভ্যুত্থান, ওই সন্ত্রাসী সমন্বয়ক 3-4 জন অলরেডি বাংলাদেশ থেকে পাড়ি দিছে। তারা বিদেশে বিভিন্ন দেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে। প্রশ্ন হলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা কিভাবে ঢাকা ছাড়লো? সারা বাংলাদেশে এত অপরাধ করছে, মব কিলিং, হত্যা, দর্শন, নির্যাতন করছে, এই সমন্বয়করা কিভাবে দেশ ছেড়ে পালালো? আমি দেশবাসীর প্রতি এবং বাংলাদেশের সাধারণ সকল মানুষের প্রতি আবেদন রইল যে বাকি যে সমন্বয়গুলো আছে তারা যেন পালাতে না পারে। অবৈধ ইউনূস সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে। ইউনূস সরকার যে কোনো সময় দেশ ছাড়তে পারে। এই সেপ্টেম্বরে জাতিসংঘ উপলক্ষে সে দেশ থেকে পালাইতে পারে। তাই আবেদন রইল বাংলাদেশের মানুষের প্রতি যে এই বাকি যে সমন্বয়ক আছে বা যে সন্ত্রাসী যে গোষ্ঠী আছে যা মব ভাইলেন্স করতেছে সারা দেশে, কোনো সমন্বয়ক যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য দেশবাসীর প্রতি, বাংলাদেশের সকল মানুষের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আকুল আবেদন জানাচ্ছি। ইউনূস এই সেপ্টেম্বরে জাতিসংঘের যে অধিবেশন, সেই অধিবেশনে আসা উপলক্ষে তার তথাকথিত যে জঙ্গি বাহিনী যে সমন্বয়ক উপদেষ্টাকে নিয়ে আসতে পারে। আসার পরে সেই উপদেষ্টা যে সমন্বয়ক বা এনসিপি যে টুকাই বাহিনী তারা বাংলাদেশে ব্যাক না করার সম্ভাবনা আছে। জাতিসংঘে আসা উপলক্ষে তারা আসবে, কিন্তু তারা আর বাংলাদেশে ব্যাক করবে না। তারা অলরেডি টাকা পয়সা শত শত কোটি টাকা পাচার করে ফেলছে বিদেশে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে গেছে। তারা আর দেশ ব্যাক করে না। তারা অলরেডি জানে গেছে যে তাদের আর সময় নাই। তারা যে অন্যায় অত্যাচার নির্যাতন করছে বাংলার মানুষের উপরে, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের উপর যে আক্রমণ করছে, ইতিহাসে একটা নজিরবিহীন। তারা আর রেহাই পাবে না, তারা বুঝে গেছে। আর বাংলার জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না। এই সমন্বয়করা বিএনপির অনেক নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন করছে, বিএনপি তারেক রহমান নিয়ে অনেক কটূক্তি করছে। তো বিএনপি তাদেরকে পিটে মারবে, মারার পরে তারা আওয়ামী লীগের উপরে চাপিয়ে দেবে। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী আজকে আদালতে আইনজীবী নিয়োগ করেন নাই। আমি কোনো কথা বলবো না করার যে কারণটা হলো, যদি উনি আইনজীবী নিয়োগ করেন, উনার সেই আইনজীবীকে টুকাই বাহিনী ওনাকে ওই আইনজীবীকে লাঞ্ছিত করবে। প্রশ্ন তুলে আমাদের এনসিপির যিনি জাতীয় একজন নেতা আছেন নাহিদ ইসলাম, জুলাই আগস্ট অভ্যুত্থানে যিনি একজন বড় ভূমিকা রাখা ব্যক্তি ছিলেন বা জাতীয় হিরো হিসাবে যিনি ছিলেন, তো কয়েকদিন আগে তিনিও কিন্তু সরকারি ছিলেন। তো তিনি যখন সরকারি ছিলেন, সরকার কাদের কথায় পরিচালিত হইতো নিশ্চয়ই এটা তার ভালো জানার কথা আমাদের তুলনায়, কারণ তিনি তো একটা পার্ট অফ সরকার ছিলেন। বাট তিনি যখন পদত্যাগ করলেন তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য, আবারও পার্লামেন্টে ক্ষমতায় যাবার জন্য, এখনো যেখানে তার সতীর্থরা এই সরকারের ভেতর আছে, তখন যখন তিনি প্রশ্ন করেন সস্তা জনপ্রিয় রাজনীতির জন্য যে সেনাবাহিনী কার ইশারায় পরিচালিত হচ্ছে, সরকার কার ইশারায় পরিচালিত হচ্ছে, জনগণের কাছে এটা তামাশা ছাড়া মিস্টার নাহিদ আমার কাছে মনে হয় যে এটার আলাদা কোনো ভ্যালু অথবা মিনিংস তৈরি হয়। এর ওয়াই কারণ এই যে সরকারটা, এই সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরো বেশ কয়েকজনের নিয়োগ নিয়ে কিন্তু আপনারাই বিভিন্ন সময় কথা বলেছেন, আপনারা নিয়োগ দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। তো এখন পর্যন্ত আপনাদের একটা টিম সরকারে আছে, তো এর মাঝখানে সেনাবাহিনীকে নিয়ে এই যে সাম্প্রতিক সময়ে যে কর্মকাণ্ডগুলো ঘটছে, আপনাদের কি মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ কোনো বার্তা? যে সেনাবাহিনীকে টার্গেট করা, সেনাপ্রধানকে টার্গেট করা, যে কোনো কিছুতে এভাবে কাদা ছড়াছড়ি, বা তারা ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে, জেনারেল ওয়াকার তিনি আসলে বাংলাদেশকে ভাঙতে চাচ্ছেন, ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন, আপনাদের প্রত্যেকের সুর, আপনাদের একটা টিম আছে, আমি দেখছি যে এই টিমটার একটা ভাষা হয়ে গেছে এটা, কিন্তু এটা তো দেশকে অস্থিতিশীল তৈরি করতেছে রে ভাই। একটা কথা যখন একাধারে কতগুলা মানুষ রিপিটেড বলতেছেন, তখন একসময় তো যার সাথেই ঘটনা তার মধ্যে জিত চলেও আসতে পারে যে আরে শালা চুরি করলাম না, খালি যেখানে যাই যে হ্যাঁ তুমি নাকি চুরি করছো, তোমার নাকি চুরির মতলব, তোমার নাকি এটা, তোমার নাকি সেইটা, তো এটা তো ভাইব্রেশন করে। তবে আমি ধন্যবাদ দিই সেনাবাহিনীকে, জেনারেল ওয়াকারুজ্জামানের যে ধৈর্যরে ভাই রাইট নাও, বিশ্বাস করেন মানে আমি বাংলাদেশ সেনাবাহিনী যে ধৈর্যের একটা নাম, এটা আমার কাছে এখন মনে হচ্ছে। নাহিদের যে বক্তব্যটা, এটা ছিল পার্ট অফ পলিটিক্স, মানে নেতা আসছেন একটা বক্তব্য দিতে হবে, এর বাহিরে আসলে এই বক্তব্যের আদৌ কোনো ভ্যালু আছে? দেখেন বিপিনের উপর যে ঘটনা ঘটছে, এটা খুবই মানে আমজনতার দৃষ্টিতে যে উনাকে ফোন দিয়া বলছে এখান থেকে চলে যাও, তো সেটা তো খারাপ কিছু বলে নাই। কারণ বিপিনুর যেই ভাষায় জাতীয় পার্টির অফিস শহর ডিএম কাদের ঠ্যাংঠুং আর ওনার নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন, তো এটা প্রশাসনের পক্ষ থেকে যদি কেউ ফোন দিয়ে বলে যে নুরু ভাই বা মিস্টার নূর তুমি এই ধরনের বক্তব্য না দিয়া এই কর্মকাণ্ডটা বন্ধ করো, তুমি তোমার রাজনৈতিক কর্মকাণ্ড অন্যভাবে করো, কিন্তু কারণ পার্টি অফিসে হামলা চালাবে আর সেনাবাহিনীর কাছে এই তথ্য থাকার পর সেনাবাহিনী লেলাই দিতে দিবে, এইটাও কি আসলে স্বাভাবিক? আপনি যেটা বলছেন আমার কাছে এটা কোনো নেগেটিভ ব্যাখ্যা হয় নাই। যেমন ধরেন এখন আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, স্থানীয় থানার ওসি অথবা এসপি সাহেব আমার পরিচিত, তো তিনি দেখলেন যে মিস্টার নাইম কর্তৃক এরকম একটা সংগঠন মানে ঘটনা ঘটতে পারে, তো সেই ক্ষেত্রে আমার ফোন দিয়ে যদি বলে যে আপনি যদি এটা করেন এটা কিন্তু আপনার জন্য খারাপ হবে, আপনি এখান থেকে সরে যান, এটাতে কি প্রশাসনের দোষ আছে? তারা কি এখানে কোনো মিলাদ মাহফিল করতে গেছিল? তাদের প্রোগ্রামের মানে ইন্টেনশনটা কি ছিল?
জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ করেন, আমার এতে কিছু যায় আসে না, কিন্তু সেটা কি এভাবে মব তৈরির মাধ্যমে? তো সেনাবাহিনীকে আমি যেটা দেখলাম যে টোটাল ঘটনার পর নাহিদ আসছে পরশুদিন রাত্রে এইসব ডায়লগ দিছে, কিন্তু সেনাবাহিনী এটাকে পাত্তা দেয়নি। গতকালকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, এমনকি আইএসপির পক্ষ থেকেও মিস্টার নাহিদদের এইসব কথাবার্তায় প্রভাবিত হইয়া যে ধাম করে কোন রকম বক্তব্য দেওয়া, এটা কিন্তু দেয় নাই। এটা আমি মনে করি বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয়। কারণ এখানে সেনাবাহিনী পুলিশের হ্যাঁ একজন লাল টি শার্ট পরে যে কনস্টেবল তিনি যেভাবে নুরুলে মারছেন এটা উচিত হয় নাই, কারণ এটা ব্রুটালি মারছিল। তার হয়তো ব্যক্তিগত আলাদা ইন্টেনশন থাকতে পারে, সেটা তদন্তের সাপেক্ষাধীন হতে পারে। তো সেনাবাহিনী এসে যেটা করছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এটা করা জরুরি ছিল। নূরের প্রতি আমাদের সহমর্মিতা আছে। বিএনপি হতাশ, এই হতাশ বিএনপি ব্যর্থ নেতা তারেক রহমানকে নিয়ে অবাস্তব আশা দিচ্ছে নেতাকর্মীদের। বিএনপির সিনিয়র নেতারা জানেন যে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নেই অথবা অনিশ্চিত, একটা জুয়া খেলার মতো। কারণ একদম স্বাভাবিক হিসাবে একটু চিন্তা করেন, একজন নেতা হ্যাঁ নির্যাতনের শিকার হয়ে মুসলেকা দিয়ে আপোষ করে দেশ ছেড়েছেন, ঠিক আছে, এটা জীবন বাঁচানোর জন্য এই ধরনের মুসলেকা জায়েজ। আমি বলবো না যে তারেক রহমান উচিত ছিল মুসলেকা না দিয়ে দেশে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর করে ঢলে পড়ে না। খালেদা জিয়া যে আপসহীন চরিত্র বিসর্জন দিয়েছিলেন এই তারেক রহমানের জন্য 2008 সালে, খালেদা জিয়া নির্বাচনে গিয়েছিলেন তারেক রহমানকে বিদেশে পাঠানোর বিনিময়ে, এগুলো সব ঠিক আছে, জীবন বাঁচানোর জন্য ঠিক আছে, এগুলো জায়েজ, পলিটিক্সও জায়েজ, শরীয়তও জায়েজ, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারেক রহমানকে সুস্থ করলেন, একটা সুন্দর জীবন পেলেন। আল্লাহর রহমতে আজকে সেই মৃত্যু পথযাত্রী খালেদা জিয়াও মোটামুটি সুস্থ, একটা নতুন বাংলাদেশ হয়েছে। খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন আবার আসছেন, এই বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার হলো। আজকে তারেক রহমান পুরোপুরি মামলা মুক্ত, কোনো বাধা নেই, সব ঠিক। এখন স্বাভাবিক হিসাব কি, তিনি দেশে আসবেন, রাজনীতি করবেন, জেলায় জেলা সফর করবেন, ডক্টর ইউনূসের সাথে মিটিং করবেন, আমির জামাতের সাথে দেখা করবেন, কাউন্সিল করবেন, এটি তো স্বাভাবিক। তারপরে নির্বাচন হবে, জনগণ ভোট দিলে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এই স্বাভাবিক রাস্তায় কি তারেক রহমান হাঁটছেন না, কি করছেন? জুয়া খেলছেন, লন্ডনে বসে আছেন, এখনো সেই ইমোতে কথা বলছেন যে যদি নিশ্চিত হন যে বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচন হবে এবং ওই নির্বাচনে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবে, এটা 100% নিশ্চিত হলে তখন দেশ আসবে। যে এটা কি জুয়া খেলা না? এটা কোনো স্বাভাবিক রাজনৈতিক নেতার বৈশিষ্ট্য? বাংলাদেশে তার মৃত্যু ঝুঁকি থাকলে, অস্বাভাবিক বা হাসিনার পরিস্থিতি থাকলে, গ্রেপ্তারের ভয় থাকলে তিনি আসতেন না। তারপরও আবশ্যিক নেতারা, এটা যেমন মীর কাসেম আলী সহ জামাত নেতারা, আল্লামা সাঈদী কত সুযোগ পেয়েছেন বিদেশ চলে যাবেন, কিন্তু কোনো প্রস্তাব রাজি হননি। যদি আমি মনে করি মীর কাসেম আলী কিংবা আল্লামা সাঈদীর উচিত ছিল বিদেশে যাওয়ার প্রস্তাব আপোষ করে মেনে নিয়ে বিদেশে যাওয়া, তারপরে ওখানে যে অনলাইনে রাজনীতি করবা, তারপরে কিন্তু এখন মীর কাসেম আলী, আল্লামা সাঈদী এরা যদি বিদেশে থাকতো এখন ঠিকই দেশে এসে রাজনীতি করতে পারতো, ওটা ভালো হতো। সাময়িক আপোষ, সাময়িক পরাজয় মেনে নেওয়া এটা জায়েজ এবং এটাই উচিত। কোন জামাতের সব নেতারা যদি সিস্টেমে বিদেশ চলে যেতে পারতো তাহলে আরো ভালো হতো, এটা আমি মনে করি। তারেক রহমান বেঁচে আছেন না, বেঁচে থাকাটা সবচেয়ে ভালো। হয়তো আল্লাহ তাদের শাহাদাতের মধ্যেই কল্যাণ রেখেছেন, হয়তো জামাত নেতাদের শাহাদাত না হলে হাসিনা পতন এভাবে হতো না, তাও হতে পারে। কিন্তু স্বাভাবিক আমাদের কমন সেন্স বা পলিটিক্যাল জ্ঞান এটা বলে আপোষ করে বিদেশ যাওয়া ভালো। তারেক রহমান কেন আসছেন না? জুয়া খেলছে, এইভাবে রাজনীতি হয় না। মানে তার ভবিষ্যৎ অনিশ্চিত। তার ভবিষ্যৎ যদি নিশ্চিত হতো তাহলে তিনি 5 আগস্টের পর 8 আগস্ট দেশে আসতেন। দেখেন বিএনপি চেয়ারপারসন, প্রধানমন্ত্রীর সব এখন পর্যন্ত ভোটার না, তা ভোটার হইতে তো দেশে আসা দরকার ছিল, কিন্তু দেশে আসছেন না কেন? এইটি হচ্ছে অস্বাভাবিক রাজনীতি, ভবিষ্যৎ নিশ্চিত না। আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের যে খায়েশ সেটা সম্ভবত হচ্ছে না, এদিকে পিয়ার সিস্টেম হতেই হবে এরকম ইঙ্গিত। জুলাই আমাদের আইনি ভিত্তি সংস্কার, এটা হবে, সংবিধান সংস্কার হবে। আবার যে কোনো সময় স্থানীয় সরকার নির্বাচন হয়ে যেতে পারে, এই ডাকসু নির্বাচনের পর রাজনীতির মোড় ঘুরে যেতে পারে। এতে বিএনপি হতাশ, যে কোন দিকে যায় কি হয় বলা যায় না। জীবনে আর বিএনপি ক্ষমতা আসতে পারে কিনা বলা যায়। আবার বিএনপি যে আকাম করেছে, চাঁদাবাজি থেকে শুরু করে নারীবাদী, সব কিছুর প্রমাণ আছে সরকারের কাছে, গোয়েন্দা সংস্থার কাছে, পিনাকি ভট্টাচার্যের কাছে, ইলিয়াসের কাছে। এই বিএনপি নেতা গোলাম মোল্লা রনির ক্ষেত্রে দেখেছেন না কি করেছে ইলিয়াস, গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। এই জায়গায় বিএনপি কিংবা তারেক রহমান আসলে ব্যর্থ, হতাশ। কিন্তু এটা যদি বিএনপি নেতাকর্মীরা বুঝে যে না আসলে তারেক রহমান ব্যর্থ, আচ্ছা তারেক রহমান বিদেশে বসে শেখ হাসিনা কিচ্ছু করতে পেরেছেন, কোনো সফলতা আছে না, পুরোটাই ব্যর্থ। ওরকম সফলতা থাকলে সাথে সাথে দেশে চলে আসতেন। তারেক রহমান জানেন যে আসলে আমি তো কিছু করতে পারিনি, হাসিনার পতন ঘটিয়েছে নাহিদ ইসলাম, তার শিবির, আমি তো ভাই কিচ্ছু করতে পারিনি, আমার তো তেমন কোনো অবদান নাই।
আমি 5 আগস্ট একটা কর্মসূচি দিতে পারিনি, তো কি হবে? এই কারণে দেশে আসছেন না। ওইখানে বড় অবদান থাকলে দেশে এসে লাভ দিয়ে ক্রেডিট ক্লেম করতেন। এখন এটা যদি বিএনপি নেতারা বুঝে যায়, কর্মীরা, যে আসলে বিএনপি হতাশ, অনিশ্চিত, তারেক রহমানের ভবিষ্যৎ নেই, তাহলে কর্মীরা তো বিএনপি করা ছেড়ে দিবে। তারা ভাববে যে আমাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো, তার চাইতে এই দল ছেড়ে দিই। আমরা যারা দুনিয়াবি স্বার্থ বা এই লোভ লালসায় আমরা আসলে জামাত করি বা চরমনায় মুরিদ হই, আর যারা দুনিয়ায় কিছু খেতে চায় তারা আমরা এনসিপি করি, এনসিপির ভবিষ্যৎ ভালো, বিএনপি বাদ দিই। অথবা বিএনপির তরুণ অংশ কেউ নতুন বিএনপি গঠনের একটা চিন্তা করতে পারে, যেমন মাহমুদুর রহমান। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আওয়ামী লীগের বিভিন্ন প্রত্যাবর্তন বা তাদের বিভিন্ন পরিকল্পনা, এগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।